উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 16। শুরু আবার সেখান থেকেই হয় জামা কাপড়ের দোকানে, যেখানে রাজা আর রানী ড্রেসিং রুমে আছে। রানী জিনফেং রাজা ঝ্যাংকে জড়িয়ে ধরে আছে এবং রাজা ঝ্যাং জানতে চাইছে সে এটা কি করছে। জিনফেং জানায় তার স্ট্রেস দূর করার চেষ্টা করছে, তাকে ভালো খাবারও কিনে দেবে। ঝ্যাং জানায় জিনফেংকে যে সে এত কথা কেন কম বোঝে। ঝ্যাং বলতে চেয়েছিল জিনফেংকে তাকে জামা কাপড় পরিবর্তনে সাহায্য করে দিতে, আর কিছু না। এদিকে দেখায় রাজা রানী রেস্তোরাঁয় খেতে বসেছে। রাজা ঝ্যাং খাবার অর্ডার করলে জিনফেং ওয়েটারকে জানিয়ে দেয় এইসব খাবার একদমই লাগবে না, সে নিজের মতো করে খাবার রিঅর্ডার করে দেয়। জানতে চাইলে রানী জিনফেং এর থেকে এত কম খাবার কেন। জানায় তারা খাজানা মণ্ডপে গেছিল এবং দেখেছিল খুবই অল্প খাজানা আছে। সে রাজাকে বলতে চায় যে তার মিতভাই হওয়া উচিত। পর খাবার টেবিলে খাবার এলে রাজা ঝ্যাং নিজের চপস্টিক দিয়ে অন্য খাবার রানীর মুখের সামনে ধরে বলে তাকে খেতে। জিনফেং রাজা ঝ্যাংকে জানায় যে তারা মহলের বাইরে আছে, এগুলো সকলের সামনে উচিত ব্যবহার নয়। ঝ্যাং জানায় কেন না, তারা কাপল, মহলের বাইরে যেহেতু আছে এটা পূর্ণতাই উচিত। জিনফেং মনে মনে ভাবে যে সে ভাবতে পারেনি ঝ্যাং এত রোমান্টিক। সে খাবারটা খেয়ে নেয় আর রাজা মনে মনে 3, 2, 1, 0 কাউন্ট করে। তাকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে সে এটা কি করছে। ঝ্যাং জিনফেংকে জানায় সে এবার খাবারটা খেতে পারবে, কারণ এর মধ্যে পয়জন নেই। সে বুঝতে পেরেছে। কথাটা শুনে রানীর মন খুব খারাপ হয়ে যায়, সে কিছু বলে না। পর রাজা রানী রাজধানীর ক্যান্ডি শপে যায়। পর সেখান থেকে তারা জনগণের মাঝখানে দাঁড়িয়ে শো দেখে। পর তারা দুজন স্ট্রিট ফুডের পাশে স্টলে বসে তার খাবার দাবার পর্যন্ত চেখে দেখে। ঝ্যাং দোনোমনো করলে ইনহাইজেনিক বললেও জিনফেং এর কথা গ্রহণ করে নেয় খাবার। দিকে দেখায় রাজধানীর পথে কিছু লোক রনপায় করে যাচ্ছে। দেখে রানীরও এই কাজ করতে শখ হলে সেও রনপায় দাঁড়িয়ে পড়ে, তাকে সাহায্য করে নিয়ে যেতে থাকে। বলতে থাকে রাজাকে ধীরে চলতে, সাবধানে নিয়ে যেতে, সে পড়ে গেলে তার হাত পা ভেঙে যাবে। এদিকে দেখায় কমান্ডার সুও রাজধানীর পথে কলামণ্ডলীর সাথে জনগণ নিজের মনোরঞ্জন করে নিচ্ছে। এদিকে দেখায় রাজকুমার চোং নিজের চৌমুয়া হলে পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়েছে, আর তখনই সেখানে এসে উপস্থিত হয় লিউ বায়ু। বায়ু চোং এর হ্যান্ডরাইটিং দেখে বলে তার অ্যাটেন্ডার ফেং ইউ ঠিকই বলেছিল, একজন সাধারণ স্টুডেন্টের তুলনায় এর হ্যান্ডরাইটিং যথেষ্ট খারাপ। বলে যে চোং এর অবস্থা খারাপ সে বুঝতে পারছে। সে সামান্য একটু দয়ালু হয়ে এর জন্য বাকি হোমওয়ার্ক যা যা মিস্টেক করেছে সে ঠিক করে দিচ্ছে। এদিকে রাজকুমার চোং এর ঘুম ভেঙে গেলে সে চোখ খুলে লিউ বায়ুর সৌন্দর্যে আবার মোহিত হয়ে যায়। এদিকে লিখতে লিখতে খেয়াল করে ও হয়তো তার দিকে তাকিয়ে আছে। সে হুট করে তাকালে এর দিকে চোং চোখ বন্ধ করে শুয়ে পড়ে। লিউ বায়ু এখানে বিষয়টা বুঝতে পারে আর সে চোং এর কাছে গিয়ে বলতে থাকে সে ঘুমানোর নাটক বন্ধ করুক, সে জানে সে জেগে আছে। কোনো রেসপন্স না করলে বায়ু তখন বলে তার হাতের কলম দিয়ে কিন্তু তার মুখে পিগনোস এঁকে দেবে। কুমার চোং চোখ খুলে বলে বায়ুকে এসব না করতে। কুমার চোং ঘুমিয়ে থাকায় তার মুখে পেপারের কালিগুলো লেগে যায় আর এই দেখে বায়ু হাসতে থাকে। বলে চোংকে যেহেতু ঘুম থেকে জেগে গেছে তাহলে তার হোমওয়ার্ক কমপ্লিট করে নেওয়া উচিত। দিকে দেখায় রাজধানীর পথে রাজা আর রানী ঘুরতে ঘুরতে দোকান ঘুরে দেখছে। এখানে রাজাকে ছেড়ে একটা বিউটি শপে আসে, মানে সে নতুন ফেস পাউডার দেখতে থাকে। মানে জানায় নতুন এসেছে এবং এর গন্ধটাও খুব সুন্দর, খুব উপযোগী। তার সাথে রানী জিনফেংকে না দেখে চারিদিকে দেখতে থাকে। ফেং দোকানিকে জানায় সে কিছুক্ষণের মধ্যে আসছে টাকা নিয়ে নতুন ফেস পাউডারটা কিনবে। চারিদিকে দেখতে থাকে কিন্তু রাজা ঝ্যাংকে দেখতে পায় না। জিনফেং আরো খানিকক্ষণ এগিয়ে গিয়ে দেখতে থাকে রাজা ঝ্যাংকে। জিনফেং যেখানে দাঁড়ায় ঠিক তার পাশে শ্রমিক মিলে ভারী আসবাবপত্রের বাক্স তুলতে থাকে। কিছুজনের সাথে কিছুজনের ধাক্কা লাগলে হাত ফসকে যায় দড়ি থেকে। সেই বড় ভারী বাক্সটা পড়তে থাকে। রানী জিনফেং ভয় পেয়ে যায়। রাজা ঝ্যাং এসে রানী জিনফেংকে সরিয়ে নিয়ে যায় নিজের কাছে। আসবাবপত্রগুলো সব মাটিতে পড়ে ভেঙে যায়। ঝ্যাং জিজ্ঞেস করে না রানী জিনফেংকে সে ঠিক আছে কিনা। উত্তরে জিনফেং জানে সে একদম ঠিক আছে। পাশ থেকে জনগণ ঝ্যাংয়ের খুব তারিফ করতে থাকে। সেখান থেকে চলে গেলে জিনফেং সেই মুহূর্তের কথা ভেবে খুবই লজ্জা পায়। এদিকে দেখায় লিউবাল পিছাট ফরেস্টে এসেছে। সেখানে রাজা রানীকে পড়াশোনা না করতে দেখে অবাক হয়। দেখায় বায়ু তার নিজের কক্ষে ফেং ইউ তার অ্যাটেন্ডারকে জিজ্ঞেস করছে যে রাজা রানীর উপর সে নজর রাখতে বলেছিল তারা জানে তারা কোথায়। ইউ জানায় যে রাজা রানী মহল থেকে বাইরে বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগে আর মহলের কেউ তাদের দেখেও নি। এদিকে দেখায় রাত হয়ে গেছে এবং মহলের বাইরে পাঁচিল থেকে রাজা রানী ভেতরের দৃশ্য দেখছে। বলছে আশেপাশে কেউ নেই, তো রানী জানায় না, কেউকে সে দেখতে পাচ্ছে। লোককে মহলের ভেতরে রাজা ঝ্যাং প্রবেশ করে। সে রানীকেও একভাবে আসতে বলে। সে রানীকে আসতে না দেখে বারবার ডাকতে থাকে। তার পাশ দিয়ে চলে আসে, বলতে থাকে যে দরজা লক করা ছিল না তাই সে দরজা দিয়ে এসেছে। সম্মান ঘেটে ফেলেছে জিনফেং এর সামনে, বুঝতে পেরে ম্যানেজ করে বলে জানতোই যে দরজা খোলা ছিল, কিন্তু শুধু জিনফেংকে দেখাতে চেয়েছিল যে একদম সক্ষম সম্রাট কিনা সে। উনি চারিদিক থেকে মহলের সকল দাসদাসী এসে রাজা রানীকে ঘিরে ফেলে। জিনফেংকে আস্তে করে জানে আজকে সে খুব বকাবকি খাবে রানীদের থেকে। এদিকে দেখা এমপ্রেস ডাওগার তাদের দুজনকে জিজ্ঞেস করছে যে এগুলো রাজা রানী হিসেবে তাদের কিরকম ব্যবহার। জিনফেং এসবের ক্লারিফিকেশন দিতে গেলে রাজা ঝ্যাং তাকে থামিয়ে এমপ্রেস ডাওগারকে জানে তারা শুধুমাত্র মজা করার জন্য, উপভোগ করার জন্য মহলের বাইরে যায়নি, এবং মহলের ভেতরে থেকে যা অনেক কিছু শিখতে পাবে না সে বাইরে গিয়ে শিখেছে। রাজা ঝ্যাং জানে অতি
সুতো কটন মানুষকে গরম দিতে পারে না, ঠিক শীতের মধ্যে। এছাড়া মানুষ যদি আস্তে চলে তাও তারা তাড়াতাড়ি চলতে পারে। এমপ্রেস ডগার রাজা ঝ্যাংকে বলে সে তার কথা কিছুই বুঝতে পারছে না। কনসার্ট ডগার প্রশ্ন করে ঝ্যাংকে সে কি কোনো পজিশনের মধ্যে আছে। ঝ্যাং এমপ্রেস ডগারকে জানায় যে আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান রাজা ঝ্যাংয়ের ছিল, যে কোনো শাস্তি শুধুমাত্র তারই প্রাপ্ত। এমপ্রেস ডগার রাজা ঝ্যাংকে বলে যে সে তার সাম্রাজ্যের প্রতি কতটা দায়িত্ব জ্ঞান সে কি বুঝতে পারছে এগুলোর পরিণাম কি হতে পারতো। ঝ্যাং এমপ্রেস ডগারকে বলে যে সে জানে এমপ্রেস ডগার তার জন্মদাত্রী মা না, তো সে রাজাকে পালন পোষণ তার নিজের ছেলের মতোই করেছে, আর রাজা ঝ্যাংও তাকে তার জন্মদাত্রী মায়ের মতোই ব্যবহার করে। তো এমপ্রেস ডগার এখানে রাজা ঝ্যাংয়ের বিষয়ে এত চিন্তা করে, এত রিল্যাক্স থাকতে বলে তাকে। সে হয়তো এমপ্রেস ডগার নিজেও মনে মনে ভেতরে ভাবে রাজা হিসেবে রাজা ঝ্যাং একজন অযোগ্য, মাত্র পুতুল রাজা হয়ে থাকবে লিউশি। ফেং রাজা ঝ্যাংকে বলে এমপ্রেস ডগারের সাথে এভাবে কথা না বলতে, কেয়ারলেসের মতো বাক্য উচ্চারণ না করতে, মানুষের মনকে দুর্বল করে দেয়। রাজা ঝ্যাং এমপ্রেস ডগারকে জানায় সে নিজেকে যোগ্য প্রমাণ করবে, তার উপর দায়িত্ব কর্তব্য সে নির্বাহ করবে ঠিকভাবে। এমপ্রেস ডগার রাজার অ্যাটেন্ডার সুয়ান রাজা সাধারণ সুতির পোশাক পরিবর্তন করে দিতে। এমপ্রেস ডগার রাজা ঝ্যাংয়ের কাছে গিয়ে বলতে থাকে সে কি করে সুতির কাপড় পরতে পারে, সে তো জানে যে তার সুতিতে অ্যালার্জি আছে, শুধুমাত্র রেশমের কাপড় পরতে পারে। পরে এমপ্রেস ডগার রাজার ঘাড় গর্দানার হাতে দেখায় র্যাশ চলে এসেছে। জানতে চায় এমপ্রেস ডগার কি তার উপর রেগে নেই। এমপ্রেস ডগার জানে সে ভীষণ রেগে আছে, তাকে এখানে সে শাস্তিও দেবে। এমপ্রেস ডগার রাজা ঝ্যাংকে বলে সে তার কক্ষে যাবে, ভালোভাবে পড়াশোনা করবে, মেডিসিন নেবে, শরীর সুস্থ রাখবে, আর এই বিষয়টাই তার শাস্তি হবে। ঝ্যাং জানতে চায় এমপ্রেস ডগারের থেকে কি তারা মহলের বাইরে যেতে পারবে, কোনো রাগারাগির বিষয় নেই। এমপ্রেস ডগার বলে হ্যাঁ সে বুঝতে পারছে একভাবে পড়াশোনা করতে করতে একটু রিল্যাক্স হওয়ার ইচ্ছা সবারই হয়, বাইরে একটু গিয়ে মজা করলে মাইন্ডও ফ্রেশ হয়, এটা কোনো গম্ভীর বিষয় না। এমপ্রেস ডগার জানায় কিন্তু রানী জিনফিংকে সে শাস্তি ঠিকই দেবে। বলে এইসবের মাঝখানে তার দোষ কোথায়। এমপ্রেস ডগার জানায় রানী হিসেবে রাজাকে রক্ষা করতে সে অসফল হয়েছে, সে তাকে সারা মহলে দুদিন পরিষ্কার করা শাস্তি দিচ্ছে সমস্ত জায়গা। রাজা রানী সেখান থেকে চলে গেলে এমপ্রেস ডগারকে কনসার্ট ডগার প্রশ্ন করতে থাকে সে এত সহজে তাদের ছেড়ে দিল কেন। মানে রাজা ঝ্যাং প্রথমবার এই জন্মদায়ী মায়ের কথা উল্লেখ করল, যেটা আগে কখনো রাজা ঝ্যাং করেন। এমপ্রেস ডগার এখানে হতাশ হওয়ার জন্য একজন অ্যাটেন্ডারকে ডেকে তার রাগ তার উপর তুলতে থাকে, তাকে মেরে। ডগার এমপ্রেস ডগারকে বলে যে সে তো জানালো যে মহলের বাইরে যাওয়ায় তাদের উপর সে রাগ করে। এমপ্রেস ডগার বলে এই কথাটা তাদের মুখের উপর সে কি করে বলতে পারবে, সে তাদের জন্য চিন্তিত ছিল। প্রথমবার ঝ্যাং তার মুখের উপর কিভাবে কথা বলেছে সবাই দেখলো, জন্মদায়ী মায়ের বিষয়ে তথ্যটা সামনে রেখেছে। লেখা শেষ অবধি এমপ্রেস ডগার দেখতে চায় যে কি তৈরি করে রেখেছে লিউ পরিবারদের প্ল্যানের ঝুলিতে, কারণ এখানে সে কোনোভাবেই ঝ্যাংকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে না তার পড়াশোনা থেকে। এমপ্রেস ডগার রাগে বলে যে রানী জিনফিং যাকে কালো ভাল্লুক বলতো এখন সে রাজার চোখে গোল্ডেন ফিনিক্সের মতো হয়ে গেছে, তারা একসাথে কাজ করছে, কিন্তু পরীক্ষার পরিণাম পর্যন্ত রানী এগুলো সব সহ্য করে নেবে। এদিকে দেখায় রাজা ঝ্যাং কমান্ডার সুয়ের থেকে জানতে চাইছে যে অপরাধীরা যারা সকালে এসেছিল তাদেরকে ধরতে পেরেছে সে। উত্তরে কমান্ডার সু জানায় তারা পালাতে সক্ষম হয়েছে। ঝ্যাং জানায় যে রাজা রানী আজকে দীর্ঘক্ষণ রাজধানীর পথে ছিল, তো এখানে তাদের কেউ হানি করতে আসে, তারা উন্মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ চোরগুলো বা হত্যাকারী বা যাই হয়ে থাক। রাজা ঝ্যাং এখানে ভাবতে থাকে হয়তো রাজা এখানে টার্গেট ছিল না। কমান্ডার সুকে জানিয়ে দেয় যে পাহারা আরো বাড়িয়ে দিতে, এই হত্যাকারীগুলোকে তাড়াতাড়ি খুঁজে বের করতে। এদিকে দেখায় প্রধানমন্ত্রী লিউশির বাড়িতে তার কাছে অ্যাটেন্ডার মিস্টার ইউ আজকে সকালের মহলের ঘটনা, মানে হত্যাকারীরা চলে এসেছিল এবং হত্যা করার চেষ্টা করেছিল। সে এটাও জানাতো ভোলে না যে জিউ সাম্রাজ্য থেকে সেই হত্যাকারীরা এসেছিল। লিউশি এখানে বেশি কিছু বলে না, একটা কথাই মিস্টার ইউকে জানায় যে সঠিক সময় তারা অর্থাৎ হত্যাকারীরা চলে এসেছিল মহলে। এদিকে দেখায় রানী জিনফিং তার নিজের কক্ষে পরিষ্কার করতে করতে ঘর ঝাড় দিতে দীক্ষার জন্য পড়াশোনাও করতে থাকছে। তার অ্যাটেন্ডার সুফাং বই ধরে আছে, হঠাৎ করে সে থেমে বলতে থাকে সুফাংকে এগুলো ভীষণ কঠিন, তার মাথায় কিছুই থাকছে না। পর তারা দুজন বুদ্ধ মূর্তির সামনে দাঁড়িয়ে তার সামনে প্রার্থনা করতে থাকে। ফিং বলে বুদ্ধকে যে সে ফার্স্ট হতে চায় না, কিন্তু সে যেন লাস্টও না আসে এটা তাকে দেখে নিতে। এই কথাটা যদি সত্যি হয় তাহলে জিনফিং 1 মাস তার পছন্দের কোনো জিনিসপত্র মুখেও দেবে না, এই বিষয়ে শপথ নেয়। তখনই সেখানে মহলের অন্যান্য দাসদাসীরা চলে আসে এবং ভালো ক্যান্ডেলগুলো আবার পরিবর্তন করতে থাকে। জিনফিং সুফাংকে জানায় এটা খুবই ওয়েস্টেজ, আর কোনো মানে নেই। সুফাং রানী জিনফিংকে জানায় এটা রাজমহলের নিয়ম, মোমবাতি ভালো থাকলেও সেটা পরিবর্তন করতে হবে। মহলে থাকা উপপত্নীদের মহলেও প্রায় আরো অধিকবার মোমবাতি পাল্টানো হয়। জিনফিং এর মাথায় তখন একটা প্ল্যান আসে, আর সেটা কানে কানে সে সুফাংকে জানায়। এদিকে দেখে সুফাং বাগানের মধ্যে কিছু পাতা গুল্মোর মধ্যে গন্ধ শুকছে, আর তখনই সেখানে বায়োর অ্যাটেন্ডার ফেংইউ এসে তাকে জিজ্ঞেস করে সে কি করছে। সুফাং বায়োর অ্যাটেন্ডার ফেংইউকে জানায় যে রানী তাকে কিছু কাজ করতে বলেছিল, তার যাওয়া উচিত, এই বলে সে চলে যায়। তো ফেংইউ তাকে সন্দেহ চোখে দেখতে থাকে। এদিকে দেখায় চৌমুয়া হলে অর্থাৎ রাজকুমার চোঙের কক্ষে, এবং শেফ চাই আর কমান্ডার সুকে বলার চেষ্টা করতে থাকে রাজার সেই রহস্যের বিষয়, অর্থাৎ এক্সাম ফোবিয়ার বিষয়। চাই আর কমান্ডার সু এখানে রাজার প্রতি রাগ করে বলতে থাকে যে রাজা পাল্টে গেছে, তাদের রহস্য বিষয় শুধুমাত্র চোঙই কেন জানে। দুজনে এই বিষয়টা স্বীকার করতে পারছে না যে রাজা তাদের কাছের মানুষ না। তাদের দুজনকে জানায় যে তারা মেন পয়েন্ট থেকেই সরে যাচ্ছে। চোঙ এখানে বাকি দুজনকে
কে জানিয়ে দেয় যে রাজার এক্সাম ফোবিয়া আছে, পরীক্ষার হলে তার ডিজি লাগে, তার মাথা ঘোরে, বেহুশ হয়ে যায়, তাই এই এত বছর সে কখনো ফাঁস করতে পারেনি। চাই বলে এগুলো জেনে কি হবে, এতে তো রাজা সুস্থ হয়ে যাবে না, তার ডিজি হওয়া বন্ধ হবে না এতে কোনোভাবেই। কমান্ডার সু রাজকুমার চমকে বলে এখন তাদের এই বিষয়ে চিন্তা করা উচিত, মহামহিমকে প্রথম স্থানে কি করে উত্তীর্ণ করা যায়, বলে এই বিষয়টা লিউসি জিতে যাবে যে সে চ্যালেঞ্জ নিয়েছিল। এই সমস্ত কথোপকথন বাইরে দাঁড়িয়ে লিউবায়ু আর তার অ্যাটেন্ডার ফেংইউ সব শুনে নেয়। রাজকুমার চং বাকি দুজনকে জানায় যে লিউসির ভয় হয়তো এই ফোবিয়া রাজার, তো এখানে ফোবিয়াটা কিন্তু এক্সামেরই। এখানে বোঝাতে হবে রাজা ঝ্যাংকে যে সে পাশ করতে পারবে, কনফিডেন্টে এসে গেলেই সে আর বেহুশ হবে না। তাই রাজকুমার চং ঠিক করেছে চুরি করবে। চাই আর কমান্ডার সু এই কথা শুনে চলে যেতে চায়, বলে সে কি তাদের মতো তাকে মূর্খ মনে করেছে। ও কথাটা না শুনেই তারা চলে কেন যাচ্ছে। এফ চাই জানায় যে তারা প্রশ্নপত্র চুরি করে নিলেও তারা উত্তর জানে না। কমান্ডার সু বলে এইভাবে তারা কখনোই পাশ করতে পারবে না। রাজকুমার চং বলে সে প্রশ্নপত্র চুরি করার প্ল্যান করেনি, সে উত্তরপত্র চুরি করার প্ল্যান করেছে। তে বাকি দুজন শেফ চাই আর কমান্ডার সুও রাজি হয়। এদিকে বাইরে দাঁড়িয়ে লিউবায়ু ভাবতে থাকে যে সত্যি রাজা ঝ্যাং এর এক্সাম ফোবিয়া আছে। অ্যাটেন্ডার ফেংইউ তাকে বলতে থাকে এই যদি সত্যি হয় আর রানী জিনফেং যদি এই বিষয়ে জেনে থাকে তাহলে সে রাজা ঝ্যাংকে সাহায্য করে মহান মহিলা হয়ে যাবে, রাজা ঝ্যাংও তাকে গ্রহণ করে নেবে আর মহিষী রূপে। আর এখানে জানাতে ভোলে না যে জিনফেং এর অ্যাটেন্ডার সুফাংকে সে দেখেছে 3 দিন ধরে সন্দেহজনক ভাবে ব্যবহার করতে, কিছু খোঁজাখুঁজি করতে। ফেংইউ জানায় সুফাংকে খুঁজছিল, সেও খুঁজে দেখেছে কিন্তু সেই জিনিসটা সে পায়নি। বায়ু জানায় রাজকুমার চং আর বাকিরা যা উল্টোপাল্টা প্ল্যান করছে সে সফল হতে দেবে না, তাদের প্ল্যানকে সে তাদের এগেনস্টে ইউজ করবে আর রাজা ঝ্যাংয়ের বিষয়টাও সামলে নেবে। দিকে দেখায় রাজা ঝ্যাংয়ের পক্ষে সুফাং এসেছে, জানায় যে রানী তাকে কিছু দেওয়ার জন্য পাঠিয়েছে। রাজা ঝ্যাং সুফাংকে বলে রানী কি তাকে নতুনভাবে বিরক্ত করতে চাইছে। পরে সুফাং জানায় এই প্রশ্নের উত্তরে রানী যা বলে পাঠিয়েছে সে সেটা তাকে জানিয়ে দিচ্ছে। সে বলেছে রাজা যদি তাকে এরকম বলে তাকে জানিয়ে দিতে যে রানী বলেছে হ্যাঁ সে তাকে বিরক্ত করতে চাইছে, তার এত ভয় লাগলে যে জিনিস পাঠিয়েছে সেটা যেন সে ব্যবহার না করে। ঝ্যাং বলে রানী তাকে উস্কিয়ে দিতে চাইছে এই তো। সুফাং বলে রানীর এই বিষয়টার উত্তর দিতে বলেছে যে হ্যাঁ সে তাকে উস্কিয়ে দিতে চাইছে। তা বলে কি শিশুসুলভ আচরণ রানীর। সুফাং জানায় যে এটা বলার পর ফেং তাকে বলতে বলেছে এই মোমটা সে তাকে দিয়ে পাঠিয়েছে সেটা যেন জ্বালিয়ে দেয়, এবং তারপর সেই জিনফেং দ্বারা পাঠানো মোম জ্বালিয়ে দিয়ে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যায়। এদিকে রাজা ঝ্যাং পড়তে পড়তে সেই জ্বালানো মোমের সুগন্ধে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখায় সকাল হয়ে গেছে আর রাজা ঝ্যাংও ঘুম থেকে উঠে পড়েছে। সে উঠেই বলতে থাকে অনেকদিন বাদে অনেক ভালো লম্বা একটা ঘুম দিয়েছে সে। পরে তার মনে পড়ে যে আজকে তো পরীক্ষা আছে, সে না পড়ে ঘুমিয়ে পড়েছে। সে তার অ্যাটেন্ডার সুয়ানকে ডেকে জিজ্ঞেস করে সে তাকে জাগায়নি এখন কত ভোর হয়েছে। উত্তরে সুয়ান জানায় সবে ভোর 5টা বাজে। সুয়ান এটাও বলে যে অনেক সময় পর রাজাকে সে ভালো ঘুমোতে দেখেছে তাই তাকে জাগানোর সাহস করেন। পর তার নাকে একটা সুন্দর গন্ধ আসে এবং সে বুঝতে পারে জিনফেং সুফাং এর হাত দিয়ে যে মোম দিয়ে পাঠিয়েছে তার জন্যই সে এত ভালো ঘুমিয়েছে। পরে রাজা ঝ্যাং সুয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে পরীক্ষার হলের জন্য দৌড়ে যায়। এদিকে দেখায় পরীক্ষার হলে বসে সকলে টিচার স্টুডেন্ট সবাই অপেক্ষা করছে রাজা ঝ্যাং এর জন্য, কারণ একমাত্র সেই ক্যান্ডিডেট যে এসে উপস্থিত হয়নি পরীক্ষার হলে। কুমার চৌ এখানে শেফ চাই থেকে জানতে চায় যে ঝ্যাং এখনো কেন পরীক্ষার হলে উপস্থিত হলো না, কি তাহলে পরীক্ষা দেওয়া ছেড়ে দিল। তোরে শেফ চাই জানায় যে প্রত্যেকবার খালি অ্যান্সার শিটই জমা দেয় রাজা ঝ্যাং, কিন্তু পরীক্ষাও তো দেয়, হয়তো কোনো কাজে আটকে গেছে, আসতে একটু দেরি হবে। তখনই দেখায় রাজা ঝ্যাং ছুটতে ছুটতে তার অ্যাটেন্ডার সুয়ানকে নিয়ে পরীক্ষার হলে চলে এসেছে। সুয়ান জানায় রাজা ঝ্যাংকে এখনো পরীক্ষা শুরু হয়নি, ঝ্যাং ঠিক টাইমেই এসেছে। সুয়ান তার জন্য পরীক্ষার হলের বাইরে প্রার্থনা করবে। সবাই এক্সাম হলে উপস্থিত হয়ে গেলে প্রধানমন্ত্রী লিউসি আর ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক মুখ্য ওয়েই সকলকে অনুমতি দেয় পরীক্ষা শুরু করার জন্য। এদিকে দেখায় পরীক্ষার মাঝে রাজকুমার ছোট একটা চিরকুটে উত্তরের কপি লিখে ওয়ানিউন ঝ্যাং অর্থাৎ রাজাকে দেওয়ার জন্য ডাকতে থাকে। ঝ্যাং সেই দিকে খেয়ালও করে না। বিষয়টা জিনফেং দেখে নেয়। কুমার চং জিনফেংকে জানায় যে তার দাদা মহারাজকে সাহায্য করার জন্য এটা বানিয়েছে। দাদা মহারাজের এটা ব্যবহার করা হয়ে গেলে তার বৌদি অর্থাৎ জিনফেংও এটা ব্যবহার করতে পারে। ফেং সেই উত্তরের কপিটা নিয়ে ছিঁড়ে ফেলে। ফোংকে জানায় সে যদি আবার এরকম করে সে আবার ছিঁড়ে ফেলবে। এদিকের হালচাল দেখে লিউসি স্টুডেন্টকে জানায় যে পরীক্ষা চলাকালীন কেউ ফিসফিস করবে না, কথা বলবে না। পরীক্ষার অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর লিউসি সকল স্টুডেন্টকে জানায় কোনো দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে, 1 ঘন্টা ছুটি থাকবে। তো শিক্ষার্থীরা সবাই নিজেদের সিটেই থাকবে এবং ভোজন গ্রহণ করবে, কেউ কোনো কানাফুসো করবে না, বলে সে তাকে অযোগ্য ঘোষিত করে দেবে। এই বিষয়টাকে চিট করাও ধরা হবে। রাজকুমার চৌ শেফ চায়ের দিকে তাকালে শেফ চাই বলে রাজা রানীর জন্য খাবার তৈরি করে এনেছে। তারপর সে খুশির সামনে গিয়েও এই একই কথা বলে। 2 মহামহিমকে কি সে ভোজন করাতে পারবে? এই রান্নাগুলো মহামহিমদের জন্য প্রিপেয়ার করে এনেছে। খুশি জানায় হ্যাঁ পারবে করে নিতে তার কাজ। দিকে দেখা কমান্ডার সু তার লোকেদের থেকে জানতে চাইছে যে সমস্ত বন্দোবস্ত ঠিকঠাক হয়ে গেছে। সৈন্যরা কমান্ডার সুকে জানায় যে হ্যাঁ লিউ ইয়ার বলে ব্যক্তির জন্য কড়া বন্দোবস্ত করে নিয়েছে। এখন হয়তো সেই লিউ ইয়ার ব্যক্তি রাজমহলের ইউফ্যাং গার্ডেনে আছে। এদিকে দেখা কমান্ডার সু তার সৈন্য সামন্ত নিয়ে ইউফ্যাং গার্ডেনে উপস্থিত হয়েছে আর তাদের সামনেই তারা দেখতে পায় গ্র্যান্ড চ্যান্সেলর লিউশি। একজন সৈন্য হলো
লিউ ইয়ার। কমান্ডার সু এর কথায় তার সৈন্যরা লিউ ইয়ারকে ঘিরে ফেলে। কমান্ডার সু তার লিউ ইয়ার এর উপর অ্যাটাক করার পর কিন্তু তাকে গায়ে কেউ হাত দেয় না। ভিড় সরলে দেখা যায় যে কমান্ডার সুর আঘাত লেগেছে। কমান্ডার সু আর বাকি সকলে মিলে তখন লিউ ইয়ার এর উপর দোষ দিতে থাকে। কমান্ডার সু বলতে থাকে যে দোষ দিয়ে হবে না, বরং গ্র্যান্ড চ্যান্সেলর লিউশিকে এই বিষয়ে তথ্য দিয়ে জানাতে তার লোক রাজমহলের লোকেদের হার্ম করেছে। তখনই পরীক্ষার হলে একজন লোক এসে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশিকে লিউ ইয়ার কমান্ডার সুকে পিটিয়ে দিয়েছে। লিউশি তখন ইম্পেরিয়াল একাডেমির মুখ্য আধিকারিক শিক্ষক বেইকে সমস্ত দায়িত্ব দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে যায়। পরে দেখায় পরীক্ষার হলে যে 3 জন বাকি শিক্ষক উপস্থিত ছিল। প্রথমজন জানায় যে তার প্রচন্ড হেডেক হচ্ছে, সে একটু নিরাময়ের জন্য যাচ্ছে বাইরে। দ্বিতীয়জন জানায় যে সে তার ধরে রাখতে পারছে না স্টমাকে, কেউ একটু বাইরে গিয়ে ফ্রেশ এয়ার নিতে হবে। তারপর আবার শিক্ষক বেই বলতে থাকে হয়তো আজকে সকালে সঠিক খাবার খায়নি, খাবারটা হয়তো নষ্ট হয়ে গিয়েছিল, তারও পেটে সমস্যা হচ্ছে, সেও এখান থেকে যাওয়ার পারমিশন চাইছে। আর তার আগে স্টুডেন্টকে জানিয়ে দেয় আশা করছে সমস্ত স্টুডেন্টরা সমস্ত নিয়ম পালন করে এক্সাম দেবে আর কোনো ত্রুটি তারা রাখবে না। তারপরে এদিকে দেখাতে থাকে 3 জন শিক্ষক পরীক্ষার হলের বাইরে এসে কথা বলতে থাকে। তারা ভালোভাবেই প্ল্যানটা এক্সিকিউট করেছে, তারা আশা করছে এরপর আর কোনো সমস্যা হবে না। আসলে এখানে 3 জন শিক্ষক এটাই চেয়েছিল যাতে মহামহিম রাজা ঝ্যাংলি করে হলেও পরীক্ষায় প্রথম স্থান অর্জন করবে। এখানে সে যেহেতু রাজা, সে কিছু করলে এরা কোনো উত্তরও দিতে পারবে না বা তার বিপরীতেও যেতে পারবে না। এই প্ল্যানটা তারা করেছিল। এক্সাম হলে কোনো শিক্ষক না থাকলে উনি শেফচাই আর রাজকুমার ডুয়ানিয়ন চোকসার শিট বার করে নিয়ে গিয়ে রাজা ঝ্যাংয়ের সামনে ধরে বলতে থাকে যে এই অ্যান্সারটা কপি করে নিতে। উনি দেখায় জিনফেং উঠে গিয়ে শেফচাইয়ের হাত থেকে এই বানানো অ্যান্সার শিটটা নেওয়ার চেষ্টা করতে থাকে আর ডুয়ানিয়ন চোং তাকে থামানোর চেষ্টা করতে থাকে, বলতে থাকে এইসবের জন্য সে ক্ষমা চাইছে, তো তার দাদাকে সাহায্য করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। বলতে থাকে শিক্ষক বেই কি বলে গেছে সেগুলো সে শোনে, প্রত্যেকটা স্টুডেন্ট সমান আমার তাদের সবাইকে মান্য করা উচিত এই রুলস গুলোর। সেখানেই দেখায় যে এক টুকরো একটা চিরকুট আছে রাজা ঝ্যাংয়ের ডেস্কের পাশে, কিন্তু রাজা ঝ্যাং না শেফচাইয়ের অ্যান্সার শিটের দিকে তাকায় যেটা সে সামনে ধরে আর না সেই পাশে থাকা সেই চিরকুটটাও দেখতে পায়। এই জিনফিং ডুয়ানিয়ন চোঙের সাথে ঝামেলা করতে করতে হঠাৎ করে চোঙের পেপার অ্যান্সার শিট তুলে নিয়ে বলতে থাকে সে সেটা ছিঁড়ে দেবে যদি চিটিং গুলো করা বন্ধ না করে। জানা জিনফিংকে সে তো তার নিজের অ্যান্সার শিট কমপ্লিট করে, বলে এতে তার কিছুই যায় আসে না, সে কাউকে এখানে চিট করতে দেবে না। প্রধানমন্ত্রী লিউশি এসে সকলকে ধমক দিলে সকলে থেমে যায় একসাথে। সেই রাজা ঝ্যাংকে লক্ষ্য করে বলতে থাকে তাহলে বাকি সকলের সাথে রাজা ঝ্যাং এখানে চিট করেছে। জানা সেই সবের কিছুই জানে না, সে কোনো রকমের চিট করেনি। সে বলে সে রাজা ঝ্যাং চিট তো করেছে আবার সেটাকে ডিনাইও করছে। ঝ্যাং জানায় সেই সবের কিছুর মধ্যে ছিল না, মন দিয়ে সে পরীক্ষা দিচ্ছিল। সেই ঝ্যাংয়ের পাশে সিটে থাকা ছোট চিরকুটটা দেখিয়ে বলে তাহলে এটা কি। সেটা তুলে বলে সে এটা কখনোই আগে দেখেনি, সে জানে না এটা কোথা থেকে এসেছে। এই চিরকুটটা ছুঁড়ে রাজা ঝ্যাংয়ের ডেস্কের পাশে আর কেউ না লিউ বায়ু দিয়েছিল। এখানে সে চেয়েছিল চোং যেমন প্ল্যান করেছিল তার প্ল্যানে তাকেই ফাঁসাতে। শিক্ষক বেই সেই চিরকুট তুলে নিয়ে বলে এটা রাজকুমার চোঙের হ্যান্ডরাইটিং, মনে হচ্ছে ব্যাঙাচি আর মুরগিদের পায়ে কালি লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খারাপ হ্যান্ডরাইটিং রাজকুমার চোঙের ছাড়া আর কারোর হতে পারে না। চোং বারবার বলতে থাকে এই হ্যান্ডরাইটিং তার না, সে এই কাজ করে। লিউশি এইসবের বিষয়ে রাজা ঝ্যাংকে এক্সপ্লেনেশন দিতে বললে রাজা ঝ্যাংকে যদি কোনো কিছুর জন্য ফাঁসাতেই চাই লিউশি, তাতে সে এভিডেন্স সেট আপও করতে পারে। সে বলে তাহলে রাজা ঝ্যাং তাকে দোষ দিচ্ছে যে সে ইচ্ছা করে এগুলো তৈরি করেছে। রাজা ঝ্যাং জানে এত বছর লিউশি সবাইকে ঠকিয়ে এসেছে, সত্যি মিথ্যেগুলোকেও বিকৃত করে এসেছে তার নিজের মতো করে। বলে এতদিন রাজা ঝ্যাংয়ের জীবনে যতই খারাপ জিনিস হয়ে এসেছে প্রত্যেকটা জিনিস সবকিছুর জন্য লিউশি দায়ী। রাজাকে সবকিছু থেকে আটকানোর থেকেও বেলায় মেরে বুকে পড়াশোনা করানোর জন্য, এমনকি তার রানী চয়নলে তার এই অযোগ্য মেয়ে জিনফিংকে তার ঘাড়ে ফেলে দেওয়া সবও যখন তখন হয়নি। যেহেতু এখন রাজা ঝ্যাংয়ের রাজত্বের সময় এসেছে, সবকিছু কঠিন তুলতে চাইছে লিউশি রাজা ঝ্যাংয়ের জন্য। বলে আজকে যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র পরীক্ষার ইনসিডেন্টের বিষয় না, বিষয়টা হলো রাজা ঝ্যাং আর লিউশির মাঝখানে যে দেশ হিংসা আসে এই বিষয়ে নিয়ে। সে জানে একদম ঠিক ঝ্যাং আর তার মাঝখানে দেশ আর হিংসা আছে। ঝ্যাং জানায় তাহলে বাধ্য তো সে শেষ পর্যন্ত এটা অ্যাডমিট করলো যে উল্টোপাল্টা ডার্টি ট্রিক্স গুলো খেলে যাকে পথ থেকে সরানোর জন্য। সে বলে শুধু এটাই না, সে চাইলে ঝ্যাংকে অনেকভাবে হার্ম করতে পারে। সে জানায় রাজা ঝ্যাংকে এক ধরনের ওষুধ পাঠিয়েছিল রাজা ঝ্যাং, এটা গ্রহণ করলে বয়স আর যৌবন ঠিক থাকে। তার মধ্যে বিষ ছিল, যদি সে 100 দিনের মধ্যে ঠিক মতো ওষুধ না নেয় অ্যান্টিডোট, হলে সে প্রাণ চলে যেতে পারে। জানায় সে কোনো ওষুধই এরকম গ্রহণ করেনি। শির পাঠানো এখানে ভয় পেতে শুরু করে আর চোং আর শেফ চাইকে বলতে থাকে রাজার পরিবর্তে সে সেই ওষুধ গ্রহণ করে নিয়েছে, হয়তো এখন সে মরে যাবে। সে আবার বলে রাজা ঝ্যাংকে যে ওষুধটা পাঠিয়েছিল, যে কাগজের মধ্যে মুড়ে পাঠিয়েছিল সেটাও পয়জন ছিল। রাজা ঝ্যাং সেটা শুধুমাত্র স্পর্শ করলে 7
দিনের মধ্যে আঙুল হাত ফুলে যাবে আর 10 দিনের মধ্যে রাজা ঝ্যাং মারা যাবে। রাজা ঝ্যাং যারা তাকে খুব খারাপভাবে জানাতে হচ্ছে। রাজা ঝ্যাং সেটা স্পর্শ করেও দেখেনি। ফেং বলে যে সে এই পেপারে হাত দিয়েছিল। পরে চোং আর শেফ চায়ের সামনে ফেং টেনশনে হাত ঝাড়তে থাকে। পয়জন পেপার হাতে ধরেছিল ভেবে। সে জানায় যে আরেকটা জিনিস হয়তো রাজা ঝ্যাং এক্সপেক্ট করে, পরীক্ষা শুরু হওয়ার আগে এক্সাম হলের রেলিং এর মধ্যে সে বিষ প্রয়োগ করে রেখেছিল। মানে যে সকল স্টুডেন্ট হাত দেবে তারা মারা যাবে তৎক্ষণাৎ। এই কথা শুনে ব্যস্ত হয়ে যায়, নিজেদের হাত ঝাড়তে থাকে। রাজা ঝ্যাং বলে এই বিষয়ে সে জেনে গেছিল, আন্দাজ করে নিয়ে হাতে গ্লাভস পরে রেখেছিল। পর সে বলে লিউসিকে যে সে এতগুলো প্ল্যান করেছে কিন্তু সবকিছুতেই অসফল হয়েছে। এগুলো যেহেতু এখন রাজার সামনেই সে কনফেস করলো তাহলে এটা খুব বড় ধরনের অপরাধের জন্য সে লিউসিকে ঠিকই শাস্তি দেবে। ফেং মাটিতে বসে কাঁদতে থাকে। চোং আর শেফ চাইকে বলতে থাকে কোনো হয়তো বিষ তার শরীরে ছড়িয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মারা যেতে পারে। তিনজনেই বসে কাঁদতে থাকে ভেবা করে। সে এখানে হেসে সকলকে জানিয়ে দেয় এতগুলো যে কথা সে বললো এগুলো সবকটাই মিথ্যে, কখনো এই বিষ প্রয়োগ করে কাউকে হার্ম করেনি। পরে এই সকল স্টুডেন্ট ছেড়ে হাত পা দাঁড়িয়ে পড়ে, নিশ্চিত হয়ে যায় যে তারা ঠিক আছে, তারা মরছে না। লিউসি রাজা ঝ্যাংকে বলে যদি সমস্ত বিষয়ে লিউসির এগেনস্ট বুঝতে পারে, এখানে লিউসি আর তার মানসিকতা একরকমেরই। সে যে লিউসিকে দোষ দেয় যে সে ধূর্ত চালাক খারাপ মানুষ, রাজা আর প্রধানমন্ত্রীর মধ্যে তো তাহলে কোনো তফাৎই নেই। সে জানায় যে সেই কথাগুলো যে বললো এগুলো আসলে করতে সে কখনোই ভয় পাবে না। লিউসি সবসময় প্লটিং করেই কাজ করে আসে। আসলে সে ডংহাও রাজ্যে পরিবারের বিরুদ্ধে, তারা এখানে সকলে অযোগ্য মানুষ। সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ডংহাও সাম্রাজ্য একদম শাসন করে সঠিক আকার আকৃতিতে আনবে। জানতে চায় এর বিরুদ্ধে রাজা ঝ্যাং তার এগেনস্টে কি করতে পারে। রাজা ঝ্যাং বলতে থাকে লিউসিকে তাদের দুজনের মাঝখানে যা যা সমস্যা আছে এগুলোর একটা শেষ টানতেই হবে। উনি সেখানে এমপ্রেস ডাউগার আর কনসার্ট ডাউগার উপস্থিত হয়ে বলতে থাকে কি অবস্থা এক্সাম হলের ভয়ানক পরিস্থিতি। এমপ্রেস ডাউগার বলে ক্ষমা চাইতে। ফেং এখানে ভাবে যে লিউসিকে এখানে রানী বলছে ক্ষমা চাইতে। ফেং বলে লিউসিকে যে পরিবারের যাবতীয় বিষয় সকল মানুষের সামনে বলে এদের গর্বে তারা আঘাত করেছে। ভালোই হয় তার বাবা যদি লিউসি ক্ষমা চেয়ে নেয়, বিষয়টা শেষ হয়ে যায় এখানে। তো এখানে হয় আসলে ব্যাপারটা উল্টো। এমপ্রেস ডাউগার আসলে রাজা ঝ্যাংকে ক্ষমা চাইতে বলেছে লিউসির কাছে। এমপ্রেস ডাউগার জানায় যে লিউসি একদম ঠিক কথা বলেছে। রাজা ঝ্যাং শুধু সারাদিন লিউসি আর তার প্ল্যান প্লটিং এর বিষয়ে ভাবে, যথেষ্ট উচিত না একজন রাজার জন্য। রাজা ঝ্যাং জানায় যেমনটা কথা হয়েছিল সেমনটাই সে করবে। ল্যাবস আর রানিং সে ভালো মতো করেই করে নেবে। এখানে ইস্টা কখনোই অ্যাডমিট করছে না যে সে চিট করেছে। এখানে সে লিউসিকে এটা জানিয়ে দিতে চাইছে যে কোনোভাবে এখন আর লিউসিকে সে ভয় পায় না। লিউসি তখন রাজাকে সেই অ্যান্সারের ছোট চিরকুটটা দেখিয়ে বলতে থাকে তাকে পড়তে। রাজকুমার ডুয়ানিয়ন চোং সেই লেখাটা খেয়াল করে যে হ্যান্ডরাইটিং এর সাথে মিলিয়ে বলে যে এটা তার হ্যান্ডরাইটিং না, তো তার মতো করে কেউ লিখেছে। প্রেস ডাউগার আর কনসার্ট ডাউগার জিনিসটা দেখার জন্য রাজকুমার চোং এর হ্যান্ডরাইটিং দেখ। প্রেস ডাউগার এটাও জানায় যে রাজকুমার চোং বানান ভুল করেছে অনেক। পরে এমপ্রেস ডাউগার সকলকে জানায় যে এর থেকে বোঝা যায় রাজা ঝ্যাং হয়তো চিট করেন, এখানে তাকে শাস্তিও দেওয়ার কোনো দরকার নেই। লিউসি জানায় যে এটা কখনোই প্রুফ করে না যে রাজা ঝ্যাং চিট করেন, বিষয়টা শুধু এটা প্রুফ করে যে রাজকুমার চোং সেই নোটটা লেখেনি। মনে মনে দাঁড়িয়ে ভয় পেতে থাকে কারণ নোটটা সে লিখেছে রাজকুমার চোংকে ফাঁসানোর জন্য। লিউসি হেসে এটাও জানায় কিন্তু এটাও সে জানে যে রাজা ঝ্যাং চিট করেন। হলের বাইরে সে যখন গিয়েছিল তখনও সে হলের বাইরে থেকে রাজা ঝ্যাংয়ের উপর নজর রেখেছিল, এটাও দেখেছিল চিরকুটটা তার কাছে যাওয়ার পর সেটা খুলেও দেখেনি। কথাটা বিশ্বাস করতে পারে না সে, বলে এটা কি বললো লিউসি। রাজকুমার চোং জিনফেংকে বলতে থাকে তার বাবা কতটাই না ধূর্তটাই না চালাক, এক্সাম হল থেকেও বাইরে যায়নি লোকটা, দূর থেকে সব স্টুডেন্টদের উপর নজর রাখছিল। চাই জানাই জিনফেংকে যে এত এফোর্ট দেওয়ার পর এত কষ্ট করার পর সির মুঠো থেকে তারা কখনোই বেরোতে পারলো না, তারা আবার দুম করে ব্যর্থই হয়ে গেল। প্রেস ডাউগার এখানে জানায় লিউসির প্রশংসা করে সে কতটা দূরদর্শী মানুষ, দৃষ্টি সম্পন্ন মানুষ, তাকে ছাড়া দংহাও সাম্রাজ্য একদিনও চলতে পারবে। তার জন্য সে রাজা ঝ্যাংকে ধন্যবাদও জানাতে বলে লিউসির প্রতি। রাজা ঝ্যাং জানতে চাই লিউসির থেকে সে যেই উইটনেস হওয়ার চেষ্টা করে হওয়া কি খুবই দরকার ছিল। এখানে বিষয়টা তার এখন শাসন গ্রহণে চলে এসেছে। লিউসি জানে এখানে তো সে কিছু ভুল দেখতে পাচ্ছে না। পরীক্ষা দিতে দিতে একটা ছোট নোটও যখন তাকে ফাঁসানোর জন্য রাখা হয়েছিল সেই বিষয়টা খেয়াল করেন বলে পুরো সাম্রাজ্যের দায়িত্ব কর্তব্য সে কি করে নির্বাহ করবে এই বিষয়ে লিউসি যথেষ্ট চিন্তিত। লিউসি জানায় রাজা ঝ্যাংকে এখানে যদি রাজা ঝ্যাং ফার্স্টও চলে আসে পরীক্ষা, তাও এখানে প্রমাণ হবে না যে রাজা ঝ্যাং যোগ্য সিংহাসনের জন্য। ফেং জানায় লিউসিকে এটা শুধুমাত্র একটা পরীক্ষা, এর সাথে সে দেশকে কেন জুড়ে দিচ্ছে। লিউসি জানায় সাধারণ ক্যান্ডিডেটদের জন্য এটা শুধুমাত্র একটা পরীক্ষা, তো রাজার জন্য এটা দেশের সাথে জড়িত। ফেং জানায় এরকম কোনো ব্যাপারই না, লিউসি শুধুমাত্র উক্তিগুলো দিয়ে অতিরঞ্জিত করার চেষ্টা করছে। বলে লিউসির কথা সে ভালো মতো বুঝে গেছে, এখানে বলতে চাইছে সে তার ঘরও সামলাতে পারে না, এই রাজা ঝ্যাং দেশ কি করে সামলাবে। ফ্যাং জানিয়ে দেয় এখানে লিউসিকে দৌড়তে যাচ্ছে আর 10 ল্যাবস সে করবে। এটাও বলে দেয় চোখ আর কান খুলে লিউসিকে দেখতে তার দেশ পরিবার আর বাবার স্বপ্নর জন্য দেশের সিংহাসনের যোগ্য সম্রাটও হয়ে দেখাবে। পর সেখান থেকে রাজা ঝ্যাং চলে যায়। ফেং রাজার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে হঠাৎ থেকে সে রাজা ঝ্যাংকে খুব চার্মিং মনে করত। পরই ভাবে আজকে এই ব্যবহারটা খুব ভালো লেগেছে রাজা ঝ্যাং, এই চ্যালেঞ্জটা লিউসির প্রতি জানিয়েছে রাজা। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।